ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের কার্যকারিতা যাচাই অনুষ্ঠিত মক ভোট পরিদর্শন শেষে তিনি একথা জানান। মক ভোট দেওয়া ভোটাররা জানান, সাধারণ ভোটে সমস্যা না হলেও গণভোট দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে তাদের। মিজান শাহজাহানের রিপোর্ট। শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। প্রবীণ নাগরিক, শিক্ষার্থী, বস্তিবাসী, তৃতীয় লিঙ্গ ও নির্বাচন কাজে জড়িতরা ছিলেন মক নির্বাচনের ভোটার। জাতীয় নির্বাচনের মতোই নারী পুরুষের জন্য ছিল আলাদা বুথ। রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার সবই ছিল ভোট কেন্দ্রে। দেশি বিদেশি পর্যবেক্ষকদের পাশাপাশি সাংবাদিকদেরও সরব উপস্থিতি ছিল। ভোটাররা বলেন, প্রতীক দেখে প্রার্থীকে সহজেই ভোট দিতে পেরেছেন তারা। তবে হা না ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে তাদের। ফার্স্ট টাইম আসছি, আমরা সামনের বার ভোট দিব, এবার ভোট কিভাবে দিতে হয় আমরা সেটা শিখবো। তো শেখার জন্যই মূলত আসা আমাদের। গণভোটটা কি ওইটা সম্পর্কে আমি তেমন কিছু জানি না, তাই আর কি বলতেও পারতেছি না। হ্যাঁ দিলে ভালো হইব, না দিলে ভালো হইব এটা আমি বুঝতেছি না। আর ভোটটা কারে দিব এটা আমি সঠিক আমার মাথায় কাজ করতেছি না। দুপুরে ভোট কেন্দ্র পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনের সদস্য ও ইসির সিনিয়র সচিব। এ সময় গণভোট দিতে ভোটারদের সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, অনুমান নয়, বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি। দরকার হলে বাড়ানো হবে কেন্দ্র ও বুথ। আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করবো যে এটা ভোটিং এ কত লাগে। দরকার হলে আমরা ভোটের সেন্টার বাড়াবো। এখানে খরচটা নট মোর ইম্পর্টেন্ট নাও। এখন আমাদের টাইম যেটা লাগে সেটা ভিত্তিতে যদি আমাদের বাড়াইতে হয় বাড়াবো, যদি দেখা যায় বুথ বাড়াইতে যদি চলে তাহলে সেটা করবো। এটা অসুবিধা, মানুষকে কষ্ট দেওয়া আমাদের কোনো পারপাস না। তিনি জানান, আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে জানতে পারবেন। এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ ডিসেম্বর। ভোট কেন্দ্রে যেমন ছিল পুলিশ ও আনসারের সরব উপস্থিতি, একই সাথে কেন্দ্রের বাইরে ছিলেন সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। দেশের কোনো কোনো স্থানে প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হলেও এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলছেন, তফসিল ঘোষণার পর নির্বাচনের আগে পরে এমনকি নির্বাচনের দিন যে কোনো নাশকতা রুখে দেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা তুলে ধরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে ফেরার সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণাধীন নয়। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগমুক্তির জন্য দল মত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে দোয়া করে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা তার রোগমুক্তির জন্য দোয়া চাওয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বলেন, সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তারও রয়েছে, কিন্তু অন্য সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং নিয়ন্ত্রণাধীন নয়। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন তার চিকিৎসক। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি বিদেশি চিকিৎসকের মাধ্যমে সিসিইউতে তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে গভীর উদ্বেগ জানিয়ে তার দ্রুত রোগ মুক্তির কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেনের পাঠানো বার্তায় সংকটাপন্ন খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। ফুসফুসের সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেগম খালেদা জিয়া। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, তবে স্থিতিশীল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা।
দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখে এসে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত আল্লাহ যেন তাকে খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। যার কারণে ওনার আজকে এই পরিণতি হয়েছে, একটা ক্লিনিক্যাল একটা অপারেশনের মধ্য দিয়ে উনি গিয়েছেন, ওনাকে মেডিকেলের অত্যাচারের মধ্য দিয়ে গিয়েছেন। আমার মনে হয় আল্লাহ উনাকে হাসিনার ফাঁসি দেখা পর্যন্ত উনাকে যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। উনাকে সেটি দেখে যেতে আল্লাহ যেন এত ওই জিনিসটা উনাকে দেখায়। প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সভায় বৈদেশিক অনুদান রেগুলেশন অধ্যাদেশ 2025-এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন পায়। সংশোধনের ফলে এনজিও নিবন্ধন আরও সহজ হয়েছে এবং অনুদান ছাড়ের শর্তগুলো শিথিল করা হয়েছে। এখন থেকে বছরে 50 লাখ টাকা পর্যন্ত অনুদান গ্রহণে আর পৃথক অনুমোদনের প্রয়োজন হবে না। আইনি আরও অংশীজন বান্ধব করে আপডেট করা হয়েছে। সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়ার অভিযোগে আটক অবশিষ্ট 24 জন প্রবাসী বাংলাদেশের কয়েকদিনের মধ্যেই দেশে ফেরত আনার প্রক্রিয়া সম্পন্ন হবে। খেলাপি ঋণ তো কমিয়ে আনতে আরও 5 থেকে 10 বছর সময় লাগবে বলে জানালেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংক এবং আর্থিক খাতের জন্য যে আইন করা হচ্ছে তার ধারাবাহিকতা রাখতে আগামী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে গভর্নর এসব কথা বলেন। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে অর্থনীতিকে গুরুত্ব দিয়ে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিন্তে কাজ করছে। 15 বছরে যারা ব্যাংক ডাকাতি ও লুটপাট করেছে তাদের কারখানা বন্ধ না করে মালিকদের শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের এই 15 বছর যারা লুট করেছেন, চুরি করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, লুটপাট করে নিয়ে চলে গেছেন, তাদেরকে ধরেন, তাদেরকে শাস্তি দেন। তাদের যে ইন্ডাস্ট্রিগুলো আছে, তাদের যে শিল্প কলকারখানা আছে, সেগুলোতে যে হাজার হাজার মানুষ কাজ করছে, সেগুলো বন্ধ করে দিয়ে যে 14 লক্ষ বেকার হয়ে গেছে, তারা যাবে কোথায়? এই বেকারত্বটা আমরা সৃষ্টি করছি কেন? আমি মনে করি বিষয়টা আমাদেরকে আবারও ভেবে দেখা উচিত। আমাদের বাংলাদেশের ব্যাংকিং খাত কি ধ্বংস হয়ে গেছে? না, হয় নাই। আমাদের ব্যাংকিং সেক্টরে দুটো খাত হয়ে গেছে, একটা হচ্ছে ব্যাডলি গভর্ন ব্যাংকস, আর একটা হচ্ছে ওয়েল গভর্ন ব্যাংকস। কিন্তু যেখানে সমস্যাগুলো আছে সেখানে তো আমাদের হস্তক্ষেপ করতেই হবে। গুড গভর্নেন্স এস্টাবলিশ করার জন্য আমাদের অর্ডিন্যান্স আকারে প্রকাশিতও হয়েছে, আবার কিছু পাইপলাইনে আছে। এখানে আমার বিশেষ অনুরোধ থাকবে আমাদের রাজনীতিবিদদের কাছে যে তারা যেন ভবিষ্যতে এই আইনগুলোকে পার্লামেন্টের থ্রুতে রেটিফিকেশন করে এটাকে একটা স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করে।